আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বা তার কাছ থেকে কি দেখলেন, কোন গুণগুলোর জন্য আজকে তিনি এতটা সাকসেসফুল পলিটিক্যালি হয়েছেন? মমতাদির ব্যাপারটা হচ্ছে, মমতাদি যদি কোনো রাস্তা দিয়ে কোনো পাড়া দিয়ে হেঁটে যান না, মানে শুঁকে বলে দেবেন ওই পাড়ায় কি রেজাল্ট হতে চলেছে। উনি মানুষের মন রিড করতে পারেন। টালির ঘর থেকে উঠে আসা তো, এবং বড় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। প্রেসিডেন্সি জেলে সেলে বসে আমি যে উপন্যাস লিখেছি সেটা আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যার পুজো বার্ষিকীতে ছাপা হয়েছে। আনন্দ পাবলিশার তাতে বই করেছে। সবসময় চেষ্টা করেছি খুব অন্ধকারের মধ্যে থেকেও আমি সেই সময়টাকেও কিভাবে ভালো কাজে লাগানো যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন আছেন। এই যে একজন ৭৩ বছর বয়সী মহিলা, এত এনার্জেটিক, কেউ তাকে সমর্থন করুক বা না করুক, আমরা আশপাশে ৭৩-৭৪ বছর বয়সী যে মানুষগুলোকে দেখি তার তুলনায় উনি অনেক বেশি ফিট, অনেক বেশি অ্যাক্টিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বা তার কাছ থেকে কি দেখলেন, কোন গুণগুলোর জন্য আজকে তিনি এতটা সাকসেসফুল পলিটিক্যালি হয়েছেন? মমতাদি 73 না, একটু কম, আরো কম। মমতাদিকে আমি বহুদিন চিনি, বহু বছর চিনি। সম্ভবত সামনাসামনি দেখা ওই বেহালার ভেজাল তেল কেলেঙ্কারির সময় 87 গোছের ওইরকম একটা কিছু হবে, সামনাসামনি দেখা। তারপর অনেকভাবেই 1993 সালের 21শে জুলাই ওই ভয়ঙ্কর দিনে পুলিশের গাড়ি যখন অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে যাচ্ছে এবং মমতাদিকে খুনের চেষ্টা হয়েছে, পুলিশের গাড়ি থেকে কিন্তু আমি আমার গাড়িতে নিয়ে আমি হসপিটালে ভর্তি করে তারপরে গেছিলাম, যে কারণে আমার সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন ডেকেছিল এবং সাক্ষ্য দিতে হয়েছিল। মমতাদির ব্যাপারটা হচ্ছে একটা অদম্য জেদ, সাহস এবং মানুষের মন বুঝতে পারার। মমতাদি যদি কোনো রাস্তা দিয়ে কোনো পাড়া দিয়ে হেঁটে যান না, উনি না হাওয়ার মানে শুঁকে বলে দেবেন ওই পাড়ায় কি রেজাল্ট হতে চলেছে। উনি মানুষের মন রিড করতে পারেন, এবং একেবারে টালির ঘর থেকে উঠে আসা তো, এবং বড় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। অর্থাৎ বিরাট কোনো মানে বাবার কন্যা অথবা তার স্বামী বিরাট, শ্বশুরবাড়ির দিক বিরাট প্রভাবশালী, ব্যাপারটা তো সেরকম নয়। পুরোটাই নিজের ক্ষমতা। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হয়েছে। এটা মমতাদিকে একটা অসম্ভব ধার এবং ভার দিয়েছে, যেটা আজকের ভারতবর্ষে কোথাও নেই। জনপ্রিয়তম নেত্রী, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। মমতাদি বিনা নোটিশেও হাঁটতে আরম্ভ করলে ওটা মহামিছিল হয়ে যায়। এবং এইটা করতে করতে এই যে নিজের লড়াই নিজেকে লড়তে হয়েছে, এতগুলো প্রভাবশালী শত্রু তার দলের মধ্যেও এবং দলের বাইরেও শুরুর সময় তাকে ক্রমাগত চেপে রাখার চেষ্টা করেছে। এটাকে ভাঙতে 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 যে রাজনীতি গোটা বিষয়টা তাকে আরো পরিণত এবং অভিজ্ঞ করে তুলেছে। এবং জাতীয় রাজনীতি করছেন ৭-এর দশকের শেষ দিক থেকে। ৮-এর দশকের মাঝামাঝি ৮৪ সালে তিনি সাংসদ, ৭ বারের সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ২ বারের রেলমন্ত্রী, ৩ বারের মুখ্যমন্ত্রী। ফলে শুধু বাংলার রাজনীতি না, চষেছেন গোটা বাংলাটা। গোটা বাংলাটা চষেছেন। জঙ্গলমহলে যে গ্রামে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে মারা যাচ্ছিল, সেখানে গাড়ি ঢোকে না, সেখানে তিনি সহকর্মীর মোটরবাইকে করে স্কুটারের পেছনে বসে গেছেন। মমতাদি নিজেই জীবন যুদ্ধটা করে এসছে বলেই মূলত মহিলাদের এবং সামগ্রিকভাবে সমাজের সব পিছিয়ে পড়া আর্থিক, তিনি প্রথমেই আগে আর্থিক সুরক্ষাটার ব্যবস্থা করেন। মানুষ এটা ফিল করে যে মমতাদি আমাদের লোক, আমাদের লোক। এইটাই মমতাদির একেবারে সাকসেস। আর জেদ, জেদ একটা মানে অদম্য জেদ এবং বেপরোয়া সাহস। এবার আপনি যেটা বলছিলেন যে ব্যাখ্যা আছে আপনার সাথে সম্পর্ক, যে সময়টা আমার এবং সঙ্গে আপনার একটা বিতর্কিত মন্তব্য হয়েছে, আমি কিন্তু সেই দিনেও, মানে সেই মাসে সেই দিনেও, মানে আমাকে যদি কেউ একটা ভিডিও দেখিয়ে বলেন যে ওই সময় তো আপনি পুলিশের সঙ্গে মারামারি করছিলেন, আমি তার সঙ্গে শুধু একটাই বলবো,
আপনি তো ওই ভিডিওটা দেখালেন, সঙ্গে একটু লিখে দিন যে ওই দিন ওই মাসেও দলকে আমি বন্দি অবস্থা থেকেও চাঁদা দিয়েছি সদস্য পদের। সেটা আপনি তখন বলেও ছিলেন। আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, আমি দলের ওপর ওই রাগ করে পাশের বাড়ি জেঠুকে গিয়ে বাবা বলার ছেলে নই। সবাই মিলে দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির মতো সম্পর্ক ছিল আমার। আমার এমন কিছু স্মৃতি আছে মমতাদির সঙ্গে, ওনার উচ্চতার একজন নেত্রীর সঙ্গে সারা জীবনের সম্পদ। ফলে হ্যাঁ, ভুল বোঝাবুঝি, ওনাকেও কেউ ভুল বুঝিয়েছিল, আমাকেও কেউ বুঝিয়েছে। সবে একজন মারা গেছেন, আমি বলতে চাই না কারণ নাম, মৃত ব্যক্তির। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা হয়তো উনিও বুঝেছেন কুণালটার উপর অবিচার হয়ে গেছিল, আবার আমিও বুঝেছি যে মাঝখান থেকে কে কিভাবে খেলেছে। আমার কপালে ছিল, কিন্তু সেই এপিসোড কিন্তু আমাকে জীবনে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? খারাপ থেকে কি শিক্ষা পেলেন? জেল জীবন খারাপ জীবন, কিন্তু আমি সবার আপনার বন্দির ভালোবাসা ডায়েরিটা পেয়েছি। আমি পড়েছি। আমি সবার ভালোবাসা পেয়েছি। এবং জেলে আত্মবিশ্লেষণের একটা জায়গা থাকে যে আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি, জ্ঞানত করিনি। আমি তো পেশাদার সাংবাদিক। এরম নয় যে আমি কোনোদিন গিয়ে সারদাকে ব্যবসায় নামিয়েছি, না, আগে থেকে ছিল, বাম জমানা থেকে ছিল। সারদার মিডিয়া তার আগেও ছিল, আমি গিয়ে শুরু করাইনি। পরবর্তীকালে ওরা সাম্রাজ্যটা বাড়িয়ে ফেলেছিল, আমাকে তখন দায়িত্ব নিতে বলে একটি চ্যানেলের। আর যেহেতু আমি বাংলার প্রথম প্রাইভেট নিউজ ম্যাগাজিন করা টিভিতে লোক, তাহলে আমাকে তারা ইয়ে করেছেন, এবং তাতে কয়েক মাসে তারা দুরন্ত রেজাল্ট পেয়েছেন চ্যানেলের। আমার ঘাড়ে আরো চাপিয়েছেন দায়িত্ব, আমি সেগুলো নিয়েছি। কিন্তু আমার ওখানে ব্যাংকে অপারেশন বা পেমেন্টের দায়িত্ব ছিল না, অথরিটি ছিল না। আমি খবর কাগজ, চ্যানেল, প্রোগ্রাম, আমি এইসবের। আমি কাউকে 1 টাকা দেব বা কারুর কাছ থেকে 1 টাকা নেব, এই অথরিটি আমার ছিল না। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরি করেছি, চেকে পেমেন্ট নিয়েছি, ব্যাংকে রেখেছি, ইনকাম ট্যাক্স দিয়েছি। আমার সম্পর্কে কত না কত রটেছে। একবার বলা হয়েছিল আমি লাস ভেগাসে সারদার টাকায় আমি 6 মাস ছিলাম, এবং 1 মাস ছিলাম, এবং 6 কোটি টাকা আমি লাস ভেগাসে উড়িয়েছি, এবং সেটা সব চ্যানেলে, সব কাগজে বেরোলো। ঠিক আছে, এবার এটা শুনলে কে ভাববে যে 1 মাস ছিল না, 1 সপ্তাহ তো ছিল, 6 কোটি না ওড়াক, 1 কোটি তো উড়িয়েছে শিওর, মানে তার কমে হতে পারে না। আমাকে তখন টাইমস নাওতে ছিলেন অর্ণব গোস্বামী লাইভ শোতে জিজ্ঞেস করছে, ইউ ওয়েন্ট টু লাস ভেগাস, এবং তাতে সাক্ষী দিচ্ছেন সিপিএম এর ওই একটা ওই বিয়ে বাড়িতে ছবি তোলেন এরকম একটা পরিচালক, এক মহিলা পরিচালক, কি নাম ভুলে যাচ্ছি, যাই হোক, সে স্ক্রিনে সাক্ষী দিচ্ছে, উই অল স হিম ইন লাস ভেগাস। পরে তদন্তকারীরা আমার পাসপোর্ট দেখে বলছে, আপনি আমেরিকা যাননি জীবনে? আমি না, যাইনি। এবং এই যে আমি তোমায় সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখনো অবধি আমি জীবনে আমেরিকা যাইনি, অথচ আমার নামে আমি কোটি টাকা নিয়ে আমেরিকার লাস ভেগাসে মোচ্ছব করেছি। আর যারা গেছিল, যার নেতৃত্বে করেছিল, সে অ্যারেস্ট হলো অনেক পরে আমার সাক্ষ্যতে। ঐতিহাসিক সাক্ষ্য ছিল, জয়েন্ট ইন্টারোগেশন চলছিল, সিবিআই জয়েন্ট ডাইরেক্টর, সব সিনিয়র অফিসাররা ছিলেন, সেই ব্যক্তিকে ডাকা হয়েছিল। তিনি তখন সাধু সেজে ঘুরছেন, আমি ভিলেন, কারণ আমি তো অ্যারেস্ট হয়ে গেছি। এই জয়েন্ট ইন্টারোগেশন একসঙ্গে, অ্যারেস্ট হয়ে গেল। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওই যে ব্যক্তির কথা বললেন যিনি মারা গেছেন, আপনি বললেন না আমার বলতে আপত্তি নেই, মুকুল রায়, তার সাথে আপনি একজন পুলিশ অফিসারের কথা উল্লেখ করেছিলেন, যে পুলিশ অফিসার কিনা আবার রাজ্যসভায় আপনার দলই তাকে সাংসদ করে পাঠিয়েছে। এগুলোর জন্য কখনো আপনার সাথে মনোমালিন্য হবে না? জীবনের সবকিছু যদি সেটাকেই ধরে বসে থাকি, তাহলে জীবনটা এগোবে না। আমার ধারণা সংশ্লিষ্ট পুলিশ অফিসার তিনিও নিশ্চিতভাবে অনুভব করেছেন যে কুণালের উপর হয়তো এটা না করলেই হতো, কারণ তার সঙ্গেও আমার জয়েন্ট ইন্টারোগেশন হয়েছে শিলংয়ে, সিবিআই মুখোমুখি। আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু
তিনি রাজ্যসভায় গেছেন, আমার দলের সাংসদ হয়ে গেছেন। আমি অভিনন্দনই জানাবো, আমি অভিনন্দন জানিয়েওছি। মুকুলদাকে আমি পরে বলেছিলাম, মুকুলদা তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? কিন্তু সে মারা গেছেন এবং মুকুলদা তারপর আমাকে বিজেপিতে নিয়ে যাওয়ারও আবার পরে চেষ্টা করেছে, যে আমার বাড়িতে এসেছিল, বারবার এসছে, আমাকে নিয়ে গেছে, আমাকে আমার পাড়ার ছেলেদের বুঝিয়েছে যে তৃণমূলে কুণালের ভবিষ্যৎ নেই, আমার সঙ্গে দিয়ে দাও, দাদাকে রাজি করাও। কিন্তু আমি মানে মুকুলদা ঠিক আছে, ভুল বুঝেছে, এসে হয়েছে, ঠিক আছে। মুকুলদা অসুস্থ থাকাকালীন দেখতে খারাপ লাগছিল, ওই চেহারাটা খারাপ লাগছিল। আমার কিছু অভিমান আছে, কিন্তু আমার জীবনে যেটা হয়ে গেছে আমি তো সেটা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমি সেটা লুকাই না, আমি এটা পুরো বলি। আমি জেল আমায় শিখিয়েছে, কি শিখিয়েছে জানো? জেল আমায় শিখিয়েছে বেঁচে থাকতে গেলে একটা 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 কম্বল, সেলে একটা কম্বল যেটায় শুধু বডিটা রাখা যায়, একটা কম্বলের মতো জায়গা দরকার, আর একটা চটের ব্যাগ দরকার যেখানে একটা দুটো জামা টামা থাকে, হাতে কিছু বই দু একটা থাকলে সময় কাটে। দামি জামা, দামি ব্র্যান্ডেড কিছু জীবনে এগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। বেঁচে থাকতে গেলে ওইটুকু, বাকি মেরিট। আমার তৃপ্তির জায়গা প্রেসিডেন্সি জেলে সেলে বসে আমি যে উপন্যাস লিখেছি, সেটা আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যার পুজো বার্ষিকীতে ছাপা হয়েছে, আনন্দ পাবলিশার তাতে বই করেছে। আমি সবসময় চেষ্টা করেছি খুব অন্ধকারের মধ্যে থেকেও আমি সেই সময়টাকেও কিভাবে ভালো কাজে লাগানো যায়, গঠনমূলক কাজে লাগানো যায়। কারণ খারাপটা তো খারাপই। আজকে ঈশ্বর সাক্ষী, মাননীয় বিচারকরা সাক্ষী। একের পর এক মামলা থেকে তো খালাস হতে শুরু করেছি, একটা মামলায় শুধু আটকে গেছি, আত্মহত্যার চেষ্টার মামলা। এটা আমার কাছে জীবনের একটা অন্য অভিজ্ঞতা। এমপিএমএলএ কোর্টের মাননীয় বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য, উনি আমায় দোষী সাব্যস্ত করলেন, দোষী সাব্যস্ত করলেন, কাঠগড়ায় দাঁড় করালেন, দাঁড় করিয়ে ঐতিহাসিক ঘোষণা করলেন কোনো শাস্তি আদালত দেবে না। কারণ সেই সময় উনি মানসিক যন্ত্রণায় ছিলেন। উনি চেষ্টা করেছেন, এটা অপরাধ, উনি দোষী, কিন্তু কোনো শাস্তি ওনার প্রাপ্য নয় বলে আমাকে উৎসাহিত করলেন। আপনার জীবনে অনেক কাজ বাকি আছে, আপনি এত সুন্দর লেখেন, এত কাজ করেন, অনেক কাজ করুন। আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত। এইগুলোই চলছে, দেখছি। বাকি দু একটা মামলা আছে, আমি